মানব ইতিহাসের এক অত্যন্ত গৌরবোজ্জ্বল সময় পঞ্চদশ ও ষোড়শ শতকের ইউরোপীয় রেনেসাঁ। ইতালির সমৃদ্ধশালী নগরী ফ্লোরেন্স শহর তখন যেন এক নবজাগরণের জোয়ার কেন্দ্র। মেদিচি বংশের পৃষ্ঠপোষকতায় ফ্লোরেন্স তখন যেন স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় ইতালির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান লাভ করেছে। মহাকবি দান্তের কাব্য এবং দর্শনবোধ তখন যেন এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে। ফ্লোরেন্সের আকাশে তখন জন্ম হয় দুই সূর্যের। একজন যেমন নিজেকে চিত্রশিল্পী, বিজ্ঞানী, স্থপতি, দার্শনিক, উদ্ভাবক, প্রকৃতিবিদ, সাহিত্যতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, উদ্ভিদ বিজ্ঞানী, সমরবিদ, মানচিত্রকর এবং সঙ্গীতজ্ঞ হিসেবে মেলে ধরছেন, আরেকজন তেমন দান্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে শিল্পী, চিত্রকর, ভাস্কর এবং স্থপতি হিসাবে ইউরোপীয় নবজাগরণ বা রেনেসাঁস যুগের এক বিশ্ববিখ্যাত চরিত্র হয়ে ওঠেন। এই দুই চরিত্র হলেন মানব ইতিহাসের দুই বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, মায়েস্ত্রো লিওনার্দো দা ভিঞ্চি এবং মিকেল অ্যাঞ্জেলো বুওনারোত্তি। এই দুই ব্যক্তিত্বের মাঝে আরেকটি চরিত্র প্রত্যেকটি মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল, লিসা ঘেরার্দিনি, মধ্যবিত্ত সমাজ থেকে উঠে আসা এক সাধারণ ঘরণী, যার প্রতিকৃতি মোনালিসা এখন যেন রহস্যের মায়াজালে আবৃত। রেনেসাঁসের প্রভাবে যেন কয়েক হাজার বছর এগিয়ে যায় দর্শন, সাহিত্য ও শিল্পের বোধ। কিন্তু সেই গৌরবোজ্জ্বল দিনের সময়টা ঠিক কেমন ছিল? মধ্য গগনে সূর্যে সেই বিস্তৃত আলোর পিছনে কি এক কলুষিতময় সমাজের বসবাস ছিল, নাকি সবটাই রূপকথা? মধ্যযুগীয় সেই ইউরোপীয় রেনেসাঁসের সময়কালকে এই দুই প্রতিভাশালী শিল্পী ও এক সাধারণ পরিবার থেকে উঠে আসা সেই নারীর দৃষ্টি দিয়ে দেখলেন ও তাকে লিপিবদ্ধ করে বাংলা সাহিত্যের এক অনবদ্য নন ফিকশন উপন্যাস উপহার দিলেন লেখক অনির্বাণ ঘোষ তার নতুন উপন্যাস লিও লিসা মিকেলের মাধ্যমে। বাংলা সাহিত্যের দুই গবেষণাধর্মী নন ফিকশন উপন্যাস হাইরোগ্লিপের দেশে এবং হারানো সূর্যের দেশে, এর জন্য লেখক আগেই অনেক সুখ্যাতি অর্জন করেছেন। লিও লিসা মিকেল এই বইটিও এক গবেষণাধর্মী নন ফিকশন উপন্যাস, প্রকাশক পত্রভারতী, মূল্য 595 টাকা। লিওনার্দো দা ভিঞ্চি, মিকেল অ্যাঞ্জেলো বা মোনালিসাকে নিয়ে বাংলা সাহিত্যে হয়তো কম বেশি লেখা হয়েছে, কিন্তু এই উপন্যাস যেন এক ভিন্ন স্বাদের। লিও লিসা মিকেল এই উপন্যাসে যাত্রাপথ শুরু 1452 খ্রিস্টাব্দে 15 এপ্রিল। ইতালির স্বর্গ তাস্কানি মন্তালবানো নামের একটা ছোট্ট পাহাড়ের কোলে বসে থাকা এক ছোট্ট গ্রাম আঙ্কিয়ানো থেকে জন্ম নিলেন ইউরোপীয় নবজাগরণের শ্রেষ্ঠ সন্তান লিও। তার জন্ম থেকে যে উপন্যাসের শুরু, তা ধীরে ধীরে সময়ের জালে জালে বিস্তৃত হয়ে এমন এক সুগভীর সমুদ্রের দিকে এগিয়ে চলবে, তা যেন পাঠক পাঠিকাকে এক অদ্ভুত মায়াজালে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। এক করুণ পরিস্থিতিতে জন্ম হয়েছিল লিওর। কেমন ছিল তার শৈশবকাল? কিভাবে শুরু হয় তার ছবি আঁকা শেখা? কেমন ছিল তার জীবন? অজানাকে জানার পিছনে ছুটতে থাকা ছোট্ট লিও কিভাবে হয়ে উঠল মায়েস্ত্রো লিওনার্দো দা ভিঞ্চি? কেমন করে আঁকতেন সব কালজয়ী চিত্র? নাকি প্রত্যেকটি সৃষ্টির পিছনে ছিল নতুন এক গল্প, এক বুক পাহাড় হাহাকার? কেমন ছিল তার ছবি আঁকার আগের প্রস্তুতি? এই সব কিছুর উত্তর যেন খুঁজে বেরিয়েছেন লেখক, আর তার সেই সুন্দর লেখনী জাদুতে সেই সময়কালকে যেন জীবন্ত করে তুলেছেন তার সেই লেখনীর মাধ্যমে। একসময় বইয়ের পাতায় উঠে এলো আর এক নবজাগরণের সন্তান, মিকেল অ্যাঞ্জেলো। সময় 1478, 30 এপ্রিল। বাবার কাছ থেকে শিল্পী সত্তার কোনো যোগ্য সম্মান পাননি তিনি। তার এই বিস্ময়কর প্রতিভাকে চিনেছিলেন ফ্লোরেন্সের শাসক লোরেঞ্জো দি মেদিচি। কেমন করে হয়েছিল তাদের আলাপ? কীভাবে মেদিচির ঘনিষ্ঠ মহলের একজন হয়ে উঠেছিলেন তিনি? কেমন ছিল তার জীবন, দর্শনবোধ, তার স্বপ্ন? মায়েস্ত্রো ভিঞ্চির সাথেও কেমন ছিল তার সম্পর্ক? সেই সব অজানা ইতিহাস যেন আমাদের চোখের সামনে এনে হাজির করেছেন লেখক তার লেখনীর মাধ্যমে। ফ্লোরেন্স, মিলান ও রোম, এই তিন প্রসিদ্ধ নগরীর প্রেক্ষাপটে রচিত হয়েছে এই উপন্যাস। এই তিন নগরী জুড়ে কাহিনী বারবার ঘুরে বেরিয়েছে, আর লেখক পাঠকদের নিয়ে গিয়েছে শিল্পীদের কর্মশালায়, শিখিয়েছে রং, রূপ, রসের কারুকার্য, দেখিয়েছে শিল্পীর গহন মনের অধ্যাবসায়, ভালোবাসা, স্বপ্ন আর রহস্যময় সেই সর্বশক্তিমানকে খুঁজে বেড়ানোর এক অদম্য ইচ্ছে।
ভেরোক্কিও, লোরেঞ্জো দি মেদিচি, প্রো ফ্রাঞ্চেসকো দেলা রোভেরে, চতুর্থ সিক্সটাস, বত্তিচেল্লি, পেরুজিনো, লুদোভিকো স্পোর্জা, জুনিয়ানো দি মেদিচি, রাফায়েল, পোপ জিওভানি বাতিস্তা সাইবো, পোপ রদ্রিগো বার্জিয়া, কলম্বাস, পাউলিনোর মতো বহু বর্ণময় চরিত্র উপন্যাসকে যেন বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। নগরীর বিবরণ, নাগরিকদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, রাজনীতি, প্রেম, ভালোবাসা, সমকামিতা তথা ধর্মীয় দিকগুলিকে যেন জীবন্ত করে তুলেছেন লেখক। উপন্যাসের স্বার্থে ইতালির কথ্য ভাষা, মাঝে মাঝে লাতিন ভাষার স্বতঃস্ফূর্ত ব্যবহার যেন উপন্যাসটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। দ্য ব্যাপটিজম অফ ক্রাইস্ট, অ্যাডোরেশন অফ মেজাই, ভার্জিন অফ দ্য রক্স, লেডি হুইথ অ্যান আর্মেইন, ভিট্রুভিয়ান ম্যান, দ্য লাস্ট সাপারের মতো পৃথিবী বিখ্যাত ছবি আঁকার পাশাপাশি লিওনার্দোর অন্যতম সম্পদ ছিল তার তীব্র জিজ্ঞাসু মন ও বিজ্ঞানের প্রতি বিপুল আকর্ষণ। প্রতিটি সৃষ্টি যে আসলে গাণিতিক বা জ্যামিতিক নকশার নিখুঁত সমাহার তা উপলব্ধি করেছিলেন মাইস্ত্রো ভিঞ্চি। তার সেই ভাবনা বা দেখার দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে উপন্যাসে বর্ণিত করেছেন লেখক। নতুন ধরনের অস্ত্র তৈরির নকশা বানানো বা ভিন্ন ধরনের রং আবিষ্কার করা, কিংবা নদীর উপরে বাঁধ দেওয়ার কৌশল, বা কখনো পিঠে ডানা লাগিয়ে নিজেই পাখির মতো আকাশে উঠতে চাওয়ার প্রচেষ্টা, সব দিকেই তিনার ছিল ভরপুর জ্ঞান। যদিও কোনো কাজকে তিনি সম্পূর্ণ করতেন না, কিন্তু কেন, তার উত্তর খুঁজেছেন লেখক এই উপন্যাসের মাধ্যমে। অপরদিকে পাথর, হাতুড়ি, ছেনির জাদুকর ছিলেন মিকেলাঞ্জেলো। তার জীবনের একটি স্বপ্ন, অমরত্ব লাভ, ইতালীয় ভাষায় ইমর্টালিটি। মাইস্ত্রো ভিঞ্চির মতো মানব শরীরকে আরও নিখুঁতভাবে জানতে রাতের বেলায় গোপনে মর্গে সব ব্যবস্থিত করতেন। তার সেই অমরত্ব লাভ যেন এনে দিয়েছিল তার দুই কালজয়ী সৃষ্টি, পিয়েতো ও ডেভিড। তার এই দুই সৃষ্টির পিছনের আলো অন্ধকারময় জীবনের ঘটনা লেখক খুব নিখুঁতভাবে বর্ণিত করেছেন। দুই মহারথী যেন চেয়েছিলেন তাদের শিল্প সৃষ্টির মাধ্যমে ঈশ্বরকে স্পর্শ করতে, বা কখনো যেন তারা এই সভ্যতার বুকে নিজেকে অমর করে রাখতে চেয়েছিলেন, যা তাদের আত্মবিশ্বাস, অহংকার, দম্ভ, ঈর্ষার মাধ্যমে প্রকাশ পেয়েছে বহু জায়গায়। তারা দুজনেই ছিলেন সমকামী। কারা ছিল তাদের ভালোবাসা? কেমন ছিল সেই মানুষেরা? সেই সময় সমকামিতা ছিল সমাজের বুকে এক অভিশাপ। কিভাবে তারা তাদের ভালোবাসার মানুষদের পেয়েছিলেন? তাদের ভালোবাসা কি সত্যিই সুখময় ছিল, নাকি প্রদীপের তলায় অন্ধকারই থেকে গিয়েছিল? সেই হৃদয় বিদারিত ঘটনার সাক্ষী থাকবে পাঠক পাঠিকা এই উপন্যাসের মাধ্যমে। সবথেকে উল্লেখ্য ঘটনা হলো উপন্যাসের প্রায় শেষের অধ্যায়ের দিকে, যখন নিজেদের সমস্ত অহংকারকে দূরে সরিয়ে রেখে শিল্প সত্তাকে জিতিয়ে দিয়ে মুখোমুখি হয় সেই সময়ের সেই দুই শ্রেষ্ঠ শিল্পী, যেখানে শিল্পের অন্তর্নিহিত শিক্ষা দিয়েছিলেন লিও মিকেলের কাছে, যা পাঠক পাঠিকার মনকে বিগলিত করে তোলে। এই উপন্যাসের দুই মুখ্য চরিত্রের সাথে আরেক চরিত্র মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি হলেন লিসা ঘেরাদ্দিনি। মাইস্ত্রো লিওনার্দো দা ভিঞ্চি বা মিকেলাঞ্জেলো যেমন ছিলেন রেনেসাঁর দুই বিখ্যাত শিল্পী, ঠিক তেমনই শিল্পের অনুপ্রেরণা ছিলেন লিসা। লিসা কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়, এক সাধারণ পরিবারের নারী কিভাবে ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবেন তার সাক্ষী থাকবো আমরা। ফ্লোরেন্সে নারীদের জীবনযাত্রা ও সমাজে তাদের স্থানকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছেন লেখক। তবে এই উপন্যাসটি তাড়াহুড়ো করে পড়ে শেষ করার মতো নয়, কারণ বইটির প্রতি মুহূর্তে লুকিয়ে আছে জানা অজানা নানান ইতিহাস। লেখক এই ব্যাপারে খুবই সচেতন এবং শুরুতেই পাঠক পাঠিকাকে স্লো রিডিংয়ের জন্য অনুরোধ করেছেন। এমনকি মাঝে মাঝে গুগল সার্চেরও উপদেশ দিয়েছেন আর্ট ওয়ার্কগুলির ব্যাপারে বিশদভাবে জানতে। লেখক এই উপন্যাসের শেষে ইঙ্গিত দিয়েছেন পরবর্তী খণ্ড আসবে। আর হ্যাঁ, সে তো আসতেই হবে। মিকেলাঞ্জেলো বা মাইস্ত্রো ভিঞ্চির দেখা হয়েছিল কিনা, হলেও কিভাবে? লিসার ছবি কিন্তু শুধুমাত্র শুরু হয়েছে। কিভাবে সেই কালজয়ী সৃষ্টির সাক্ষী হব আমরা? কিংবা কোনো কাজ অর্ধসমাপ্ত থাকার অভিশাপ থেকে কি ভিঞ্চি আদৌ মুক্তি পাবেন? আর দুই মহারথী পছন্দের শিষ্য রাফায়েল, তার জীবন কোন খাতে বইল, এই সব জানার জন্য অপেক্ষায় থাকতেই হবে। ভবিষ্যতে যখন জন্ম নেবে লেখকের হাতে নতুন উপন্যাস লিও, লিসা, মিকেল এবং রাফায়েল। লেখক অনির্বাণ ঘোষ লিও, লিসা, মিকেল উপন্যাসটিতে
ইতিহাস ও কল্পনার মিশ্রণে যে সুন্দর অথচ শিহরিত এক রহস্যাবৃত ইতিহাসের উপহার দিয়েছেন তা সত্যিই মুগ্ধ করে। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড আর সুবিনয় দাসকে এক আকাশ রং ভালোবাসা এত সুন্দর একটি উপন্যাস ও প্রচ্ছদ উপহার দেওয়ার জন্য। প্রায় 1,20,000 শব্দের উপন্যাসটির সঙ্গে রয়েছে চেনা অচেনা 80টিরও বেশি ছবি। 8 থেকে 80 সকল পাঠক পাঠিকাকে এই রেনেসাঁ যুগের ইতিহাসকে একটিবার পড়া এবং নিজের সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।